বর্তমান উজবেকিস্তান রাষ্ট্রটির পূর্ব দিকের একটি প্রদেশের নাম হচ্ছে ফারগানা। প্রদেশটির রাজধানীর নামও ফারগানা। 1483 সালের 14ই ফেব্রুয়ারি এই দিনে ছোট্ট রাজ্য ফারগানায় একটি শিশু জন্মগ্রহণ করেন। শিশুটির পিতার নাম উমর শেখ মির্জা, শিশুটির মায়ের নাম কুতলুগ নিগার খানম। উমর শেখ মির্জা ফারগানা রাজ্যটির শাসক। তিনি সরাসরি তৈমুরের বংশধর। আর শিশুটির মা তুগলুগ নিগার খানম চেঙ্গিস খানের বংশধর। কুতলুগ নিগার খানমের পিতার নাম ইউনুস খান। ইউনুস খান সরাসরি চেঙ্গিস খানের দ্বিতীয় পুত্র চুগদাই খানের বংশধর ছিলেন। সেই সূত্রে শিশুটি তৈমুর এবং চেঙ্গিস খান উভয়েরই বংশধর, অর্থাৎ শিশুটি একই সাথে সরাসরি দুটি বিশ্ববিজয়ী বংশের রক্ত বহন করছে। এই রক্তই একসময় শিশুটিকে জয়ের নেশায় অস্থির করে রাখে। তৎকালীন রীতিনীতি অনুযায়ী নবজাতক শিশুটির মাথার চুল কামানো উপলক্ষে বিশাল ভোজের আয়োজন করা হলো। এই দিনেই শিশুটির নাম রাখা হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবুর বা বাবর। উমর শেখ মির্জার কবুতর পালনের বেশ শখ ছিল। রাজধানী অক্সায় তার প্রাসাদের ছাদের একটি অংশে তিনি কবুতর লালন পালন করতেন। অক্সার এই প্রাসাদটি একটি উপত্যকার ঠিক উপরে ছিল। একদিন হঠাৎ ভূমিধসে ফারগানার আমির উমর শেখ মির্জা তার প্রিয় কবুতরদের সাথেই প্রাসাদের উপর থেকে উপত্যকার গভীরে গিয়ে পড়ে যান। এই পতনের সাথে সাথেই তিনি মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর রাজ্যের শাসনভার সোজা তার হাতে চলে যাওয়ার কথা, কিন্তু রাজ্যের অভিজাতরা মাত্র 11 বছর বয়সী বাবরের কাছে ক্ষমতা হস্তান্তরে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। কারণ ফারগানার পার্শ্ববর্তী সমরখন্দের আহমেদ মির্জা উমর শেখ মির্জার মৃত্যুর এই সুযোগটি কাজে লাগাতে চাইবেন। তিনি অবশ্যই সেনাবাহিনী নিয়ে ফারগানা অভিমুখে যাত্রা করবেন। এরকম বিপজ্জনক পরিস্থিতিতে এই 11 বছরের কিশোর আহমেদ মির্জার হাত থেকে ফারগানা রাজ্যকে বাঁচাতে পারবে তো? অনেক দ্বিধাদ্বন্দ্বের পর ফারগানার অভিজাতরা 11 বছর বয়সী কিশোর বাবরের প্রতি আনুগত্য প্রকাশ করলেন। নিজের ক্ষমতা পাকাপোক্ত করার কাজে বাবর তার পরিবারের লোকজনের তীব্র সমর্থন ও সাহায্য পেলেন। বাবর যে বয়সে সিংহাসনে বসলেন তা একজন শাসকের জন্য সত্যিকার অর্থেই বিপজ্জনক। সিংহাসনে টিকে থাকতে হলে তাই বাবরকে বাঘের চেয়েও সাহসী আর ক্ষিপ্র হতে হবে। বাবর প্রথমেই আহমেদ মির্জার হুমকি মোকাবেলা করতে প্রতিরক্ষার প্রথম কৌশল হিসেবে বাবর অক্সা কেল্লার প্রাচীর উঁচু করে নিলেন। অক্সার পুরো নিরাপত্তা ব্যবস্থা আগাগোড়া ঢেলে সাজানো হলো। আহমেদ মির্জা যখন ফারগানার দিকে ধেয়ে আসছিলেন তখন ফারগানার বাইরে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল। ফলে আহমেদ মির্জার আগমনের রাস্তা পুরোপুরি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। রাস্তা এতটাই কর্দমাক্ত হয়ে গিয়েছিল যে কোনো ঘোড়া বা উট সামনে আগাতে পারছিল না। একই সাথে আহমেদ মির্জার সেনাবাহিনীর মাঝে মহামারী ছড়িয়ে পড়ে। এই মহামারীতে সৈন্যরা মারা তো যেতেই থাকল, সেই সাথে সেনাবাহিনীর সাথে থাকা বিভিন্ন পশু পাখিও মারা যেতে লাগল। আহমেদ মির্জার এই অভিযানটি শেষ পর্যন্ত বিভীষিকাময় হয়ে উঠল। তিনি অভিযান পরিত্যক্ত ঘোষণা করে সমরখন্দে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তবে তিনি আসলে আর কখনোই সমরখন্দে ফিরতে পারেননি। ফারগানা অভিযানের কষ্ট আর ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়ে। বেশ কয়েকদিন জ্বরে ভোগার পর অবশেষে 1494 সালের জুলাই মাসের কোনো একদিন তিনি মৃত্যুবরণ করেন। আহমেদ মির্জার মৃত্যুর পর সমরখন্দের শাসক হিসেবে আবির্ভূত হলেন তারই চাচাতো ভাই সুলতান হোসেন। এ সময় সমরখন্দ অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে অশান্ত হয়ে উঠলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়। বাবর এই সুযোগ কাজে লাগাতে সমরখন্দের দিকে এগিয়ে আসেন। সমরখন্দ অবরোধের সময় তার বয়স হয়েছিল মাত্র 13 বছর।
1496 সালের শেষের দিকে তিনি সমরখন্দ অবরোধ করেন, কিন্তু এ যাত্রায় শহরের ভেতরে প্রবেশ করতে পারেননি বাবর। দীর্ঘদিনের অবরোধের কারণে বাবরের সেনাবাহিনীতে খাদ্যাভাব দেখা দেয়। তাছাড়া সেই বছর তীব্র শীত পড়তে শুরু করে। তীব্র শীতে অবরোধ চালানোর মতো উপযুক্ত প্রস্তুতি বাবরের সেনাবাহিনীর ছিল না। কাজেই সেইবারের মতো অবরোধ তুলে বাবর ফারগানা ফিরে আসতে বাধ্য হন। এর ভেতরে বাবর তার চাচা মাহমুদ মির্জার সাথে সাক্ষাৎ করেন। বাবরের সিংহাসনে আরোহণের সময় মাহমুদ মির্জা অস্তারাবাদ ও খোরাসানের শাসক ছিলেন। ধারণা করা হয় তৎকালীন তৈমুরের জীবিত বংশধরদের ভেতরে এই মাহমুদ মির্জা অত্যন্ত শক্তিশালী অবস্থানে ছিলেন। তৈমুরের অন্যান্য বংশধররা মাহমুদ মির্জাকে খুব সম্মান করত এবং তার কথা মেনে চলত। চাচার সাথে দেখা হলে চাচা মাহমুদ মির্জা বাবরকে তার পিতার রাজ্য পরিচালনার ব্যাপারটির অনুমোদন দেন। মাহমুদ মির্জার সমর্থন পেয়ে বাবর ফারগানায় তার ক্ষমতা পাকাপোক্ত করার সিদ্ধান্ত নেন। বাবর প্রথমেই আন্দিজানের জিকরাকে কাশিম বেগের নেতৃত্বে একটি অভিযান প্রেরণ করেন। এই সময় এই এলাকায় জঙ্গলি উপজাতির লোকেরা বসবাস করত। তারা বাবরের প্রতি তাদের আনুগত্য স্বীকার করে এবং রাজস্ব হিসেবে 2000 ভেড়া ও 1500 ঘোড়া প্রদান করে। জিকরাক থেকে বাবর তার সেনাবাহিনীকে ওইরাটিয়ার দিকে প্রেরণ করেন। ওইরাটিয়া একসময় উমর শেখ মির্জার অধিকারে ছিল, কিন্তু পরে তা সৈয়দ আলী মির্জার দখলে চলে যায়। বাবরের সেনাবাহিনীর অগ্রসরের কথা শুনে সৈয়দ আলী মির্জা ওইরাটিয়া ছেড়ে পালিয়ে যান। ওইরাটিয়া বাবরের দখলে চলে আসে। পরে অবশ্য বাবর আবারও ওইরাটিয়ার নিয়ন্ত্রণ হারান। 1497 সালে বাবর আবার ফারগানা থেকে সমরখন্দ অভিমুখে যাত্রা করেন। সমরকন্দে অভিযানের উদ্দেশ্যে বাবর প্রথমে প্রায় 300 অশ্বারোহীর একটি দল ইয়ারলোকের দিকে প্রেরণ করেন। এর কয়েকদিন পরে বাবর সমরখন্দের সীমানায় পৌঁছান। তিনি সমরখন্দ অবরোধ করলেন। বাবর প্রায় দীর্ঘ 7 মাস সমরখন্দ অবরোধ করে রেখেছিলেন। দীর্ঘ অবরোধের ফলে সমরখন্দ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সেই যুগের রীতি ছিল যুদ্ধের জয়ের পর বিজয়ী সেনাবাহিনী বিজিত রাজ্যে লুটপাট চালাবে, কিন্তু তৈমুরের রাজধানী হওয়ায় বাবর শহরটিকে ধ্বংস করতে চাচ্ছিলেন না। তাই তিনি কঠোরভাবে লুটপাট নিষিদ্ধ করেন। বাবরের এই সিদ্ধান্তে তার বাহিনীর অধিকাংশ যোদ্ধাই অসন্তুষ্ট হয়ে বাবরকে ত্যাগ করে চলে যায়। সমরখন্দের নিরাপত্তা বজায় রাখার জন্য তাই বাবরের হাতে খুব অল্প সংখ্যক যোদ্ধা ছিল। সমরখন্দ দখলের পর বাবর অবরোধের ফলে শহরের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা চালাতে লাগলেন। সেই সাথে শহরের নিরাপত্তা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে ব্যস্ত হলেন। এ সময় প্রচণ্ড ব্যস্ততায় তিনি ফারগানার কথা প্রায় ভুলে গিয়েছিলেন। সেই সুযোগে ফারগানায় আবারও তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। সমরখন্দে অবস্থানকালে বাবর কিছুদিনের জন্য অসুস্থ হয়ে পড়লে তার মৃত্যু হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ে। ফারগানার ষড়যন্ত্রকারী অভিজাত ব্যক্তিরা এই সুযোগে বাবরের সৎ ভাই জাহাঙ্গীর মির্জাকে ফারগানার সিংহাসনে বসিয়ে দেয়। জাহাঙ্গীর মির্জা বয়সে বাবরের চেয়েও 2 বছরের ছোট ছিলেন। ফারগানা পুনরুদ্ধার করতে বাবর সমরখন্দের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সেনা মোতায়েন করে অবশিষ্ট সৈন্য নিয়ে ফারগানা অভিমুখে যাত্রা করেন। এদিকে সাইবানি খান সরাসরি সমরখন্দে আক্রমণ চালিয়ে শহরটি দখল করে নিলেন। সমরখন্দ পতনের সংবাদ পেলে তিনি দ্রুত সমরখন্দে ফিরতে চাইলেন। বাবরের পক্ষে সেইবার আর সমরখন্দ পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। সমরখন্দে নিজের নিয়ন্ত্রণ হারানোর পর বাবর ফারগানার উপরেও তার নিয়ন্ত্রণ চূড়ান্তভাবে হারিয়ে ফেললেন। বাবরের কাছে এখন সমরখন্দ নেই ফারগানাও। এই ঘটনার প্রসঙ্গে বাবর তার আত্মজীবনী বাবরনামায় লিখেছেন, আমার হাত থেকে সমরখন্দ চলে গেল ফারগানাও।
এখন আমার আর জানা ছিল না যে আমি কোথায় যাচ্ছি আর কোথায় আমার মঞ্জিল। সমরখন্দ আর ফারগানা হারানোর পর বাবর বেশ কিছুদিন আত্মগোপন করে থাকেন, আর অধিকাংশ যোদ্ধাই হয় তাকে পরিত্যাগ করে চলে গেছে, নয়তো তিনি তাদের ছুটিতে পাঠিয়ে দিয়েছেন। এ সময় বাবর তার পিতার সময়ের বিশ্বস্ত কিছু ব্যক্তিবর্গের সাথে গোপনে যোগাযোগ করতে সক্ষম হন। তারাই গোপনে বাবরকে সহায়তা করতে থাকে। বাবর সাইবানি খানের হাত থেকে আবারও সমরখন্দ দখলের পরিকল্পনা করতে থাকেন। সমরখন্দ দখলের পর সাইবানি খান জানে ওয়াফা নামে একজনের কাছে শহরের নিরাপত্তার দায়িত্ব দিয়ে শহরটি ত্যাগ করে। সমরখন্দের দুর্গ রক্ষার জন্য প্রায় 500 থেকে 600 জন সৈন্য দুর্গে অবস্থান করছিল। সমরখন্দ দখলের সময় সাইবানি খান শহরে ব্যাপক লুটপাট ও গণহত্যা চালায়। ফলে সমরখন্দবাসী সাইবানি খানকে পছন্দ করতেন না। সমরখন্দ পুনর্দখলের ক্ষেত্রে বাবর এই ব্যাপারটি তার মাথায় রাখেন, কারণ এর ফলে বাবরের আক্রমণের সময় সাইবানি খানের সৈন্যরা শহরবাসীর কোনো সাহায্য পাবে না। 1500 সালে দ্বিতীয়বারের মতো সমরখন্দ বাবরের পদানত হয়। এবারের বিজয় খুবই সহজ ছিল। সমরখন্দের নিরাপত্তায় নিয়োজিত থাকা সাইবানি খানের বেশিরভাগ যোদ্ধাই নিহত হয়। এই ব্যাপারে বাবরনামায় বাবর লিখেছেন, দুর্গ অধিকারের পর আমি আমার যোদ্ধাদের নিয়ে নগর অভিমুখে রওনা দেই। সেখানে পৌঁছে আমি ঘোষণা দেই, এখন আর সাইবানি নয়, বরং সমরখন্দে আমার হুকুমত কায়েম হয়েছে। আমার এই ঘোষণায় নগরবাসী স্তব্ধ হয়ে গিয়েছিল। তারা সহজে ব্যাপারটি বিশ্বাস করতে পারছিল না। কিন্তু যখন সমরখন্দবাসী বাবরের বিজয়ের ব্যাপারে নিশ্চিত হল, তখন তারা আনন্দ করতে করতে বাইরে বেরিয়ে আসলো। নগরের বেশিরভাগ এলাকা দখল করতে বাবরকে তার নিজের সৈন্য ব্যবহার করতে হয়নি। সমরখন্দের সাইবানির যে সকল সৈন্য অবশিষ্ট রয়ে গিয়েছিল, তাদের হত্যার দায়িত্বটুকু নগরবাসী নিজেরাই নিজেদের কাঁধে তুলে নেয়। লাঠি, ইট প্রভৃতি ব্যবহার করে নগরবাসী প্রায় 400 থেকে 500 জন উজবেক সৈন্যকে হত্যা করে। সমরখন্দ দখলের পর বাবর শহরটির নিরাপত্তার ব্যবস্থা করে আবারও ফারগানার দিকে নজর দিলেন। কবাদিয়ান নামক স্থানে পৌঁছালে বাবরের সাহায্যার্থে এগিয়ে আসে তিরমিজ আর সফার শাসক বকল। সম্পর্কের দিক দিয়ে তিনি খসরু শাহের ছোট ভাই। 4000 অশ্বারোহীর দলটি বাবরের সাথে যোগদান করলে খসরু শাহ কিছুটা দোটানায় পড়ে যান। খসরু শাহ আসলে বাবরকে সেনা সাহায্য দিয়ে তাকে কৃতজ্ঞতার বাঁধনে বাঁধতে চাইছিলেন, কিন্তু বাবর নিজেই এখন যথেষ্ট শক্তিশালী। বাবরনামায় বাবর খসরু শাহের ব্যাপারে উল্লেখ করেছেন এভাবে, আসলে খসরু শাহ হাওয়া বুঝে ছাতা ধরার মতো মানুষ ছিলেন। তিনি যেদিকে ওজন বেশি দেখতেন সেই পাল্লাতেই বসে পড়তেন। তিনি বীর বাহাদুর নন, রাজনৈতিক চিন্তাভাবনার মানুষ ছিলেন। নিজের জীবনের নিরাপত্তার উপরেই তিনি বেশি নজর দিতেন। তবে 1504 সালের আগস্টের শেষের দিকে শেষ পর্যন্ত খসরু শাহ বাবরের পক্ষে যোগদান করেছিলেন। এ সময় খসরু শাহের সাথে তার ভাই জাহাঙ্গীর মির্জা আর মির্জা ওয়াইস খানও ছিলেন। খসরু শাহের সাথে ছিল প্রচণ্ড শক্তিশালী একটি সেনাবাহিনী। তবে বাবর খসরু শাহকে কাপুরুষ ও নিমক হারাম হিসেবে উল্লেখ করেছেন। তিনি বাবরনামায় সোজাসুজি বলেছেন, প্রয়োজন না হলে তিনি খসরু শাহকে তার দলে নিতেন না। বাবর দীর্ঘদিন কোনো উদ্দেশ্য ছাড়াই এদিক সেদিক ছোটাছুটি করলেন। অবশ্য তখনও তার দলে বিভিন্ন যোদ্ধারা ভিড় করছিল। তাদের দৃঢ় বিশ্বাস ছিল বাবর কিছু একটা করে দেখাবেন। বাবর যদি বড় কোনো রাজ্যের শাসক হতে পারেন, তখন তারা বাবরের সাথে থাকতে চায়। বাবরের ভাগ্য এবার আর তার সাথে বিরূপ আচরণ করেনি। তিনি যখন দুর্দশাগ্রস্ত হয়ে এদিক সেদিক ছোটাছুটি করছিলেন, তখন কাবুলের শাসক উলুগ বেগ মির্জা মৃত্যুবরণ করেন। উলুগ বেগ মির্জার সম্পর্কের দিক দিয়ে বাবরের চাচা হন। উলুগ বেগ মির্জার মৃত্যুর পর তার পুত্র মির্জা আব্দুর রাজ্জাক কাবুলের সিংহাসনে বসেন।
মোহাম্মদ মুকিম নামে এক উপজাতি সর্দার মির্জা আব্দুর রাজ্জাককে ক্ষমতাচ্যুত করে নিজে কাবুলের সিংহাসনে বসেন। এই ঘটনার পর কাবুল রাজদরবারের একদল অভিজাত বাবরের সাথে সাক্ষাৎ করে তাকে কাবুলের ক্ষমতা গ্রহণের আমন্ত্রণ জানান। বাবর তাদের এই প্রস্তাব লুফে নেন। ধীরে ধীরে কাবুল এবং সমগ্র গজনি এবার বাবরের পদানত হয়। কাবুল দখল না করলে তাকে হয়তো সারা জীবন ফারগানা কিংবা সমরখন্দের ভেতরেই আটকে থাকতে হতো। কিন্তু যার নামই হচ্ছে বাবর মানে বাঘ, তার জন্য তো এত ছোট কিছু মানায় না। নিজের নামের সার্থকতা প্রকাশ করতে যেন তিনি তার পরবর্তী জীবনে আরও আকাশচুম্বী পরিকল্পনা করতে থাকলেন। 1526 সালের 21 এপ্রিল পানিপথের প্রান্তরে ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ। 1527 সালের 16 মার্চে রাজপুত রানা সংগ্রাম সিংহের বিরুদ্ধে খানোয়ার প্রান্তরের যুদ্ধে জয়লাভ। আর 1529 সালের 6 মেতে পাঠান আফগান সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে চূড়ান্তভাবে জয়লাভ করে সম্রাট বাবর হিন্দুস্তানে তার নবপ্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্যের ভিত বেশ শক্তভাবে প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে সাম্রাজ্যকে সব দিক থেকেই নিরাপদ করেন। প্রতিটি যুদ্ধেই বাবরের সেনাবাহিনী প্রতিপক্ষের তুলনায় কয়েক গুণ ছোট ছিল। এ থেকেই ধারণা করা যায় যুদ্ধক্ষেত্রে বাবর কতটা দক্ষ জেনারেল ছিলেন। জীবনের প্রায় পুরোটাই যুদ্ধ আর সংঘাতে পূর্ণ ছিল। তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে যুদ্ধক্ষেত্রে। নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের বিরুদ্ধেই বারবার যুদ্ধ করতে বাধ্য হন বাবর। তাইমুরের স্বপ্নের রাজধানী সমরখন্দের প্রতি তার আকর্ষণ ছিল দুর্নিবার। এই শহরটি নিজের দখলে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন বাবর। একে একে 3 বার শহরটি নিজের অধিকারে নিতে সক্ষম হন তিনি। কিন্তু শক্তিশালী শত্রু উজবেক নেতা সাইবানি খানের সাথে কখনোই পেরে ওঠেননি। 3 বারই সমরখন্দ তার হাতছাড়া হয়ে যায়। এদিকে সমরখন্দের মোহে যখন ফারগানো হাতছাড়া হয়ে যায়, তখন কিছুদিন ভবঘুরের ন্যায় পথে পথে ঘুরতে হয় তাকে। একসময় বাবর প্রায় হতাশ হয়ে গিয়েছিলেন। সব ছেড়ে দিয়ে নিরুদ্দেশ হয়ে যাওয়ার কথাও ভাবছিলেন। কিন্তু একসময় কাবুলে তারই চাচা উলুগ বেগ মির্জার মৃত্যুর ফলে অপ্রত্যাশিতভাবে তিনি কাবুলের অধিকার নিজের হাতে পেয়ে গেলেন। আর এখান থেকেই বাবরের উত্থানের শুরু। 1504 সালের অক্টোবরের দিকে যখন বাবর কাবুল দখল করেন, তখন তার বয়স ছিল 23 বছর। তরুণ এই যুবকের কাবুল অধিকারের পর আর কোনোদিন তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। কাবুল পদানত করার পর বেশ কিছুদিন নির্বিঘ্নে কাবুল শাসন করেছেন। কিন্তু যার দৃষ্টি অনেক বিশাল, তার কি আর এক জায়গায় চুপচাপ বসে থাকা চলে? বাবর তার পূর্বপুরুষ তাইমুরের মতোই হিন্দুস্তানের দিকে নজর দিলেন। তাইমুর 1397 সালে হিন্দুস্তান অধিকার করেছিলেন। পরে নিজের অনুগত খিজির খানকে হিন্দুস্তানের দায়িত্ব দিয়ে সমরখন্দ ফিরে যান। খিজির খান তাইমুরের অধীনস্থ হিসেবেই হিন্দুস্তান শাসন করেছিলেন। বাবর যেহেতু তাইমুরের সরাসরি বংশধর ছিলেন, তাই তিনি হিন্দুস্তানকে নিজের বৈধ অধিকার মনে করতেন। কাজেই নিজের অধিকার বুঝে নিতে তিনি হিন্দুস্তান অভিযান চালানোর ব্যাপারে ভাবতে লাগলেন। প্রাথমিকভাবে বেশ কিছু অভিযান চালান তিনি। এসব অভিযানে তেমন সফলতা অর্জন করতে না পারলেও কাবুলে নিজের রাজ্যের সীমানা বৃদ্ধি করতে পেরেছিলেন। একে একে 1505, 1507, 1519 এবং 1523 সালে হিন্দুস্তানে মোট 4টি অভিযান চালান বাবর। কিন্তু কোনো অভিযানেই তেমন উল্লেখযোগ্য সাফল্য আসেনি। অবশেষে 1526 সালের 21 এপ্রিল পানিপথের প্রান্তরে ইব্রাহিম লোদির বিরুদ্ধে চূড়ান্ত এক যুদ্ধে অবতীর্ণ হয়ে তিনি দিল্লি আর আগ্রার শাসনাধিকার অর্জন করতে সক্ষম হন। অবশেষে বাবরের বহুদিনের স্বপ্ন হিন্দুস্তান তার কাছে মাথা নত করে। নিজের জন্মভূমি ফারগানা থেকে প্রায় 1400 কিলোমিটার দূরবর্তী দিল্লি জয় করে নিলেও হিন্দুস্তান বাবরের নিকট একেবারেই ভালো লাগেনি। যদিও হিন্দুস্তান বিজয় করার জন্য তিনি তার জীবনের উল্লেখযোগ্য একটা অংশ যুদ্ধক্ষেত্রে কাটিয়েছিলেন।
বাবরের হিন্দুস্তানকে অপছন্দ করার মূল কারণ হল সেখানকার উষ্ণ আবহাওয়া। বাবর জন্মেছিলেন মধ্য শীতল আবহাওয়াযুক্ত পরিবেশে। জীবনের বেশিরভাগ সময় তিনি এই পরিবেশে কাটিয়েছিলেন। অল্প কিছু অঞ্চল ছাড়া হিন্দুস্তানের বেশিরভাগ অঞ্চলই উষ্ণ আবহাওয়ার। এই বিরূপ আবহাওয়া বাবর কিংবা তার সেনাবাহিনী কারোরই তেমন ভালো লাগেনি। এ কারণেই হিন্দুস্তান বিজয়ের পরপরই বাবরের রাজকীয় মুঘল সেনাবাহিনী দ্রুত হিন্দুস্তান ত্যাগ করতে উৎসাহী ছিল। আবহাওয়ার সমস্যার পর বাবর পড়েছিলেন খাওয়া দাওয়ার সমস্যায়। মধ্য এশিয়ার বেশিরভাগ অঞ্চলই সে সময় লোভনীয় সব ফলমূল উৎপাদনের জন্য প্রসিদ্ধ ছিল। বাবর সেসব খেতেই বেশি অভ্যস্ত ছিলেন। কিন্তু হিন্দুস্তানের রুক্ষ ভূমিতে বাবরের পছন্দনীয় কোনো ফলমূল তখন পর্যন্ত ফলত না। বাবরনামাতে বাবর আবেগের সাথে লিখেছিলেন, এখানে অর্থাৎ হিন্দুস্তানে কোনো আঙুর বা তরমুজ নেই, কোনো সুস্বাদু ফল নেই, কোনো বরফ বা ঠান্ডা পানি নেই, কোনো ভালো খাবার বা রুটিও নেই। প্রথম দিকে বাবর ও তার সেনাবাহিনীর এই অসুবিধা কাটানো হয়েছিল কাবুল থেকে প্রয়োজনীয় ফলমূল আমদানি করে। পরে মুঘলদের একান্ত প্রচেষ্টায় এসব প্রয়োজনীয় সুস্বাদু ফলমূল হিন্দুস্তানের মাটিতেই জন্মানোর ব্যবস্থা করা হয়। বাবর যুদ্ধের জন্য সেনাবাহিনী নিয়ে অগ্রসর হওয়ার সময়ও সুযোগ পেলে নিজের পছন্দের জায়গায় উদ্যান তৈরি করে আসতেন। হিন্দুস্তানের অসহনীয় আবহাওয়ায় নিজেদের মানিয়ে নিতে বাবর তার নিজের এই শখটি কাজে লাগান। বাবর হিন্দুস্তান বিজয় করার পর একে একে বিভিন্ন স্থানে উদ্যান, কৃত্রিম ঝর্ণা, মরমর পাথরের তৈরি হাম্মামখানা বা গোসলখানা তৈরি করতেন। হিন্দুস্তানে নিজের অধিকারকৃত ভূখণ্ডের নানা স্থানে প্রচুর গাছপালা রোপণ করা হতো, শুধুমাত্র এই আশায় যে আবহাওয়া যেন মুঘলদের সহনীয় অবস্থায় আসে। কিন্তু এত কিছুর পরও হিন্দুস্তানের এই নতুন আবহাওয়ায় মুঘলরা নিজেদের মানিয়ে নিতে পারলেন না। তারা হিন্দুস্তানের এই বিরূপ আবহাওয়াকে অপছন্দ করতেন। এ কারণেই সুযোগ পেলেই মুঘলরা কাশ্মীরে অবসর যাপন করতে চলে যেতেন। হিন্দুস্তান নিয়ে বাবরের নিজের মতামত বাবরনামায় বেশ স্পষ্টভাবে উল্লেখ করে গেছেন। বাবর লিখেছেন, হিন্দুস্তান এমন একটি দেশ যেখানে প্রশংসা করার মতো ব্যাপার খুবই সামান্য। এখানের লোকজন দেখতে তেমন সুশ্রী নয়। বন্ধুত্বপূর্ণ সমাজ, আন্তরিকভাবে একত্রে মেলামেশা করার মতো অথবা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আদান প্রদানের সাধারণ ব্যাপারগুলো সম্পর্কেও তাদের তেমন ধারণা নেই। তাদের তেমন মেধাশক্তি নেই, বোধ শক্তি নেই, আচার আচরণেও সৌজন্যতা নেই, নেই তেমন দয়া মায়া কিংবা সহানুভূতি। কোনো যান্ত্রিক আবিষ্কার অথবা কলাকৌশল সম্পর্কে তাদের তেমন ধারণা নেই, নেই স্থাপত্য সম্পর্কে তেমন কোনো জ্ঞান। তাদের উন্নত জাতের কোনো ঘোড়া নেই, ভালো বাড়ি নেই, টাটকা মাংস নেই, আঙুর তরমুজ নেই, সুস্বাদু ফল নেই, কোনো বরফ বা ঠান্ডা পানি নেই, ভালো কোনো খাবার বা রুটি নেই, কোনো গোসলখানা বা শিক্ষালয় নেই। বাবর কোনো অত্যাচারী বা নির্দয় শাসক ছিলেন না, আর তাই তিনি হিন্দুস্তানবাসীর মন জয় করার সিদ্ধান্ত নিলেন। হিন্দুস্তানের ব্যাপক উন্নয়ন পরিকল্পনায় হাত দিলেন। রাজধানী আগ্রা সহ হিন্দুস্তানে নিজের অধিকৃত সমস্ত এলাকা মনোরম প্রাসাদ, পানির কূপ, পুকুর, হাম্মামখানা দিয়ে ভরে তুললেন। বাবরের আগ্রহে রাজধানী আগ্রায় জোহরাবাগ আর আরামবাগ নামে দুটি উদ্যান গড়ে তুললেন। তিনি আগ্রা থেকে কাবুল পর্যন্ত রাস্তা জরিপ করালেন, ফলক বসিয়ে রাস্তা চিহ্নিত করার ব্যবস্থা করলেন। পথিকদের সুবিধার জন্য কিছু দূর পরপর সরাইখানা বা বিশ্রামাগার তৈরি করালেন। হিন্দুস্তানের বিপুল সংখ্যক মসজিদ ও অন্যান্য ভবন সংস্কার করালেন। কাবুল সহ হিন্দুস্তানের অন্যান্য অঞ্চলের সাথে ভালো ও দ্রুত যোগাযোগ করার জন্য উৎকৃষ্ট যোগাযোগ ব্যবস্থা গড়ে তুললেন। কিছুদূর পরপরই ডাকঘর আর চৌকি স্থাপন করলেন। শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধনের জন্য বিভিন্ন স্কুল প্রতিষ্ঠা করলেন। হিন্দুস্তানবাসী এক সময় মুঘলদের স্বাভাবিকভাবেই গ্রহণ করতে শুরু করে। এছাড়াও ইব্রাহিম লোদির বিরুদ্ধে নিজের বিজয় উপলক্ষে 1527 সালে পানিপথে তৈরি করেন কাবুলিবাগ মসজিদ। এই মসজিদের নামকরণ করা হয়েছিল
সম্রাট বাবরের স্ত্রী কাবুলি বেগমের নামানুসারে। 1528 থেকে 1529 সালের ভেতরে নির্মাণ কাজ সম্পন্ন হয় বাবরের বিখ্যাত বাবরি মসজিদের। সম্রাট বাবর ছিলেন উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন এবং হৃদয়বান একজন শাসক। বাবর অনেক কাঠখড় পুড়িয়ে হিন্দুস্তান দখল করতে পারলেও শাসন করতে পেরেছিলেন খুব অল্প সময়। হিন্দুস্তান বিজয় করে যেটুকু সময় তিনি হিন্দুস্তানে কাটিয়েছিলেন তার বেশিরভাগ সময়ই আবার ব্যয় করতে হয়েছে যুদ্ধক্ষেত্রে ঘোড়ার পিঠে চড়ে। তাই সত্যিকার অর্থে বাবরের শাসনামলে হিন্দুস্তান সত্যিকারের মুঘল ঐতিহ্য বা গৌরব দেখার সৌভাগ্য অর্জন করতে পারেনি। যদি বাবর আরও কিছু বছর হিন্দুস্তান শাসন করতে সক্ষম হতেন তাহলে হিন্দুস্তানের ইতিহাসে শুধু বিজেতা হিসেবেই নয়, একজন দক্ষ প্রশাসক আর দয়ালু সম্রাট হিসেবেই তিনি নিজেকে প্রতিষ্ঠা করে নিতে সক্ষম হতেন। বিশাল কক্ষটি, ঠিক মাঝখানে বড় আর উঁচু একটি বিছানা পাতা। রাজকীয় বিছানার উপরে একজন ব্যক্তি শুয়ে আছেন। খুব ধীরে ধীরে শ্বাস নিচ্ছেন তিনি। তবে হঠাৎ করে তার দিকে তাকালে তিনি জীবিত না মৃত তা ঠিক বোঝা যায় না। মধ্যরাত, হঠাৎ ধীরে ধীরে চোখ মেললেন তিনি বিড়বিড় করতে করতে বলছিলেন, হে আল্লাহ, যদি একজনের প্রাণ নিয়ে আরেকজনের প্রাণ ফিরিয়ে দেওয়া সম্ভব হয় তাহলে পুত্রের প্রাণের বিনিময়ে আমার নিজের প্রাণ উৎসর্গ করতে আমি প্রস্তুত। 1529 সালে ঘাগরার যুদ্ধে আফগানদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় মুঘল সাম্রাজ্যকে হিন্দুস্তানে পাকাপোক্ত একটি অবস্থান গড়ে দিল। প্রচণ্ড পেটে ব্যথার কারণে সম্রাটের এক পুত্র অসুস্থ হয়ে হঠাৎ করেই মারা যান। সম্রাট বাবর ও দিলদার বেগমের এই পুত্রের নাম ছিল আলোয়ার মির্জা। ঘটনার আকস্মিকতায় পুরো মুঘল পরিবার হতভম্ব হয়ে যায়। শোকের প্রাথমিক ধাক্কা কাটতে বেশ কিছুটা সময় লেগে যায়। কিছুদিন পর এরকম থমথমে অবস্থা কাটাতে সম্রাট বাবর আবারও তার স্ত্রীদের নিয়ে ধোলপুরের দিকে যাত্রা করলেন। তবে ধোলপুর যেও বাবর তেমন একটা স্বস্তি পেলেন না, কারণ দিল্লি থেকে মাওলানা মোহাম্মদ ফারঘালি বাবরের জন্য একটি পত্র পাঠালেন। পত্রে মাওলানা ফারঘালি দিল্লিতে বাবরের প্রিয় পুত্র হুমায়ুনের অসুস্থতার খবর জানালেন। এই পত্র পেয়ে বাবর দ্রুত হুমায়ুনকে দিল্লি থেকে রাজধানী আগ্রা নিয়ে আসার নির্দেশ দিয়ে আগ্রার দিকে ছুটতে লাগলেন। হুমায়ুন কখনোই এরকম মারাত্মক অসুস্থতায় ভোগেনি। উন্নত চিকিৎসার জন্য দ্রুত শাহজাদা হুমায়ুনকে নৌকাযোগে রাজধানী আগ্রা নিয়ে আসা হলো। আগ্রার রাজপ্রাসাদে তৎকালীন শ্রেষ্ঠ চিকিৎসকেরা হুমায়ুনের চিকিৎসা শুরু করলেন। বাবরের মনে তখন আর কোনো শান্তি ছিল না। হুমায়ুনকে তিনি তার অন্য যে কোনো পুত্র থেকে বেশি ভালোবাসতেন। গোটা হিন্দুস্তান অভিযানের সময় বাবরকে সঙ্গ দিয়েছিলেন তার এই পুত্র। তাই বাবর আর হুমায়ুনের মাঝে একটি বিশেষ আত্মিক বন্ধন তৈরি হয়েছিল, যা বাবরের মৃত্যুর পূর্ব পর্যন্ত বজায় ছিল। বাবর পুত্রের অসুস্থতায় অস্থির হয়ে ঘন ঘন পুত্রের শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছিলেন। হুমায়ুন প্রায় অচেতনের মতো বিছানায় শুয়েছিলেন। সম্রাট বাবর নিজে জানতেন হুমায়ুনকে তিনি কতটা ভালোবাসতেন, আর তাই পুত্রের রোগশয্যার পাশে বসে পুত্রের জন্য এক মনে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন। তারপরও চিকিৎসা কিংবা প্রার্থনা হুমায়ুনের জন্য এর কোনোটি কাজ করছিল না। সুস্থতার কোনো লক্ষণই হুমায়ুনের মাঝে দেখা যাচ্ছিল না। এই সময় বাবরের দরবারের বেশ কয়েকজন পরামর্শ দিলেন, বাবর যদি তার নিজের জীবনের সবচেয়ে প্রিয় বস্তুটি উৎসর্গ করে দেন তাহলে হয়তো আল্লাহ তার পুত্র হুমায়ুনের জীবন ভিক্ষা দিতে পারেন। এই কথা শোনা মাত্র বাবর ভাবতে লাগলেন, এমন কে আছে যা তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। হঠাৎ বাবরের মাথায় আসলো, প্রতিটি মানুষই তার নিজের জীবনকে অন্য সব কিছু চেয়ে বেশি ভালোবাসে, আর তাই বাবর তার পুত্র হুমায়ুনের জন্য নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিলেন। কারণ একজন পিতা হিসেবে বাবর তার পুত্র হুমায়ুনকে তার জীবন থেকেও বেশি ভালোবাসতেন। বাবর চাইছিলেন নিজের জীবনের বিনিময়ে হলেও পুত্র হুমায়ুনের জীবন যেন রক্ষা পায়।
এরপরেই এক রাতে তিনি পুত্রের শয্যার পাশে চক্রাকারে ঘুরতে লাগলেন আর বিড় করে বলতে লাগলেন, হে আল্লাহ, যদি একজনের প্রাণ নিয়ে আরেকজনের প্রাণ ফিরিয়ে দেওয়া সম্ভব হয় তাহলে পুত্রের প্রাণের বিনিময়ে আমার নিজের প্রাণ উৎসর্গ করতে আমি প্রস্তুত। আশ্চর্যজনক হলেও সত্য, এর কিছুদিন পরেই হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলেন আর সম্রাট বাবর ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করলেন। তবে হুমায়ুনের সুস্থ হয়ে ওঠা আর সম্রাট বাবরের অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাওয়ার মাঝে কয়েক মাসের ব্যবধান ছিল। সুস্থ হয়ে ওঠার পরও পুরোপুরি আরোগ্য লাভের জন্য শাহজাদা হুমায়ুন 2-3 মাস বিশ্রাম নেন। এই সময়ে ধীরে ধীরে সম্রাট বাবরের ভেতরে অসুস্থতার লক্ষণ ফুটে উঠতে শুরু করে। এই অসুস্থতার ভেতরেই বাবর হুমায়ুনকে রাজকীয় কাজে কালিঞ্জর যেতে নির্দেশ দেন। পিতার এই অসুস্থতায় হুমায়ুন কালিঞ্জর যেতে একটু দ্বিধান্বিত ছিলেন, কিন্তু সম্রাটের আদেশ সব সময় আদেশ, তাই তিনি তার পিতা ও সম্রাটের আদেশ মেনে নিয়ে কালিঞ্জর চলে যান। পিতার এই অসুস্থতার মাঝে শেষ পর্যন্ত হুমায়ুন হয়তো কালিঞ্জর যেতে রাজি হতেন না, কিন্তু শেষমেশ কি মনে করে যেন কালিঞ্জর চলে যান। হুমায়ুন ভেবেছিলেন তার পিতার অসুস্থতা হয়তো তেমন গুরুতর কিছু না, কিন্তু কালিঞ্জর যাওয়ার কিছুদিনের ভেতরেই বাবরের মারাত্মক অসুস্থতার খবর তাকে জানানো হলে তিনি দ্রুত আগ্রায় ফিরে আসেন। হুমায়ুন ফিরে এসে পিতাকে খুবই অসুস্থ অবস্থায় পেলেন। রাজকীয় দুর্গে বাবরের দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলো, কিন্তু তারপরও ধীরে ধীরে বাবরের রোগের প্রকোপ বাড়তে থাকল। এমনকি হাঁটা চলা কিংবা বিছানা থেকে উঠে বসার শক্তিটুকু হারিয়ে ফেললেন তিনি। তার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যেতে লাগল। হিন্দুস্তানের মহান অধিপতি সম্রাট বাবর বুঝতে পারলেন পৃথিবীতে তার সময় শেষ হয়ে আসছে। নিজের যা কাজ ছিল পৃথিবীতে তা তিনি শেষ করে ফেলেছেন, তবে তখনও একটা কাজ বাকি ছিল। তিনি সেই কাজটি সম্পাদনের জন্য তার দরবারের উচ্চপদস্থ কর্মকর্তাদের রাজদরবারে ডাকলেন। 1530 সালের 22শে ডিসেম্বর আগ্রার পুরাতন দুর্গ। নিজের শারীরিক দুর্বল অবস্থা নিয়েই সম্রাট বাবর রাজদরবারে তার সিংহাসনে গিয়ে বসলেন। পরিবার আর সভাসদের সবাই অনুরোধ করেছিলেন যা বলার তা নিজের ব্যক্তিগত কক্ষ থেকেই ঘোষণা করতে, কিন্তু সম্রাট বাবর চাইছিলেন যা বলার তা এই সিংহাসন থেকেই বলবেন। অসুস্থ সম্রাট সিংহাসনে বসে আছেন। দরবার আর পরিবারের লোকেরা উৎসুক দৃষ্টিতে সম্রাটের দিকে চেয়ে আছেন। সম্রাট বাবর হঠাৎ কিছু বলতে শুরু করলেন। আল্লাহর কৃপায় ও আপনাদের সমর্থনে আমি আমার জীবনের সবকিছুই অর্জন করতে সক্ষম হয়েছি। পৃথিবীতে আমার সব ইচ্ছাই পূরণ হয়েছে, তবে আমি সুস্থ অবস্থায় নিজের সব কাজ সম্পূর্ণ করতে পারলাম না। আজ আপনাদের সামনে আমি নিজের শেষ ইচ্ছা প্রকাশ করছি। আমার পরে আমি মুঘল সিংহাসনে হুমায়ুনকে বসিয়ে যেতে চাই। আমি আশা করব আমার প্রতি আপনারা যেমন অনুগত ছিলেন, বাদশাহ হিসেবে আপনারা হুমায়ুনের প্রতিও ঠিক তেমনই অনুগত থাকবেন, তার সকল কাজকে সমর্থন জানাবেন। আমি আশা করছি মহান আল্লাহর দয়ায় হুমায়ুন সফলভাবে তার দায়িত্ব পালন করতে সক্ষম হবে। দরবারে উপস্থিত বাবরের সভাসদরা কান্না ভেজা চোখে তাদের প্রিয় সম্রাটের সামনে শপথ করলেন তারা নিজেদের জীবন দিয়ে হলেও তাদের সম্রাটের শেষ ইচ্ছা অক্ষরে অক্ষরে পালন করবেন। এরপর সম্রাট বাবর হুমায়ুনের দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে বললেন, হুমায়ুন, আমি তোমাকে তোমার ভাই বোন, আত্মীয় স্বজন ও তোমার প্রজাদের আল্লাহর হাতে সমর্পণ করে যাচ্ছি। সম্রাট বাবর চাইলেই পারতেন নিজের ব্যক্তিগত কক্ষে সবাইকে ডেকে নিজের শেষ ইচ্ছার কথা বলে যেতে, কিন্তু তিনি ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দিতে রাজি ছিলেন না। তিনি জানতেন তার মৃত্যুর পর হুমায়ুনকে সিংহাসনে বসতে বাধা দেয়া হবে, তাই জীবিত থাকতেই সবার সামনে আনুষ্ঠানিকভাবে তিনি হুমায়ুনকে সিংহাসনের বৈধ দাবিদার স্বীকৃতি দিয়ে দিলেন। 1530 সালের 26শে ডিসেম্বর আগ্রার পুরাতন দুর্গ। হুমায়ুনকে মুঘল সাম্রাজ্যের পরবর্তী সম্রাট ঘোষণা দেওয়ার 3 দিন পরে হিন্দুস্তান ও মহান মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট জহিরুদ্দিন বাবর এই নশ্বর পৃথিবীকে বিদায় জানিয়ে মহান আল্লাহর কাছে চলে গেলেন।
পেছনে রেখে গেলেন নিজের জীবনের বিশাল এক কীর্তি আর বীরত্বপূর্ণ এক অসমাপ্ত অধ্যায়।